Do you feel blank in IELTS speaking cue card? Today I'll show you a simple technique to speak fluently in English or in IELTS speaking cue card without getting stuck. So without further ado, let's get started. I'm gonna share you a simple technique. It's called mind mapping method. By using this technique, you will be able to answer all type of questions or all types of cue cards fluently without any hesitations. আপনাকে যে কোনো টপিকই দেয়া হোক না কেন, হয় কোনো বস্তু অথবা কোনো ব্যক্তি অথবা কোনো অবস্থা কিংবা কোনো ঘটনা, যে কোনো টপিকের কোয়েশ্চেনই আসুক না কেন, আপনি অনায়াসেই অ্যান্সার করতে পারবেন। মাইন্ড ম্যাপ মেথড বলা হচ্ছে এই কারণে যে আমরা আমাদের টপিকগুলোকে মনে মনে একটা পদ্ধতি অবলম্বন করে আমরা চিন্তা করব এবং কিওয়ার্ডগুলোকে নোট ডাউন করব খুবই অল্প সময়ের মধ্যে, যেন আমরা কিওয়ার্ড নোট ডাউন করার ক্ষেত্রে ডিস্ট্রাক্টেড না হয়ে যাই। আজকে একটা টপিক নিয়ে প্রথমে মাইন্ড ম্যাপ মেথডটা দেখাবো আপনাদেরকে, তারপর মাইন্ড ম্যাপ মেথড ইউজ করে আমি যে কিওয়ার্ডগুলো নোট ডাউন করেছি সেই কিওয়ার্ডগুলো ব্যবহার করে আমি আইএলটিএস কিউ কার্ড কীভাবে অ্যান্সার করতে হয় অথবা কিভাবে আপনি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে হবে সেই পদ্ধতিটা আপনাদেরকে একদম হাতে কলমে এখন দেখিয়ে দিব। So, if an examiner asks me, describe an object that you are using regularly or you have used most often. সো আমাকে যদি বলা হয় যে একটা অবজেক্ট নিয়ে বর্ণনা করতে যেটা আমি নিয়মিত ব্যবহার করি অথবা ব্যবহার করতাম, আইএলটিএস কিউ কার্ডে আমরা জানি যে কয়েকটা ডব্লিউএইচ কোয়েশ্চেন থেকে থাকে। তো ডব্লিউএইচ কোয়েশ্চেনগুলো মূলত হোয়েন, হাউ, হোয়ার, হোম, হুইচ গুলো থাকে এবং পরবর্তীতে আপনাকে বলা হয় যে আপনার এই যে টপিকের কোয়েশ্চেন এসেছে এই টপিকের উপর আপনার অনুভূতিটা প্রকাশ করার জন্য বা বর্ণনা করার জন্য। এখন আমি আপনাকে যেই মেথডটা দেখাবো সেই মেথডটা অনুসরণ করলে আপনাকে স্পেসিফিকভাবে ডব্লিউএইচ কোয়েশ্চেনগুলোকে আর প্র্যাকটিস করার প্রয়োজন হবে না। এগুলো কোনো না কোনোভাবে আগে অথবা পরে ডব্লিউএইচ কোয়েশ্চেনগুলো এই মাইন্ড ম্যাপিং মেথডের মধ্যে চলে আসবে। তো আমাকে বলা হয়েছে যে ডিসক্রাইব অ্যান অবজেক্ট দ্যাট ইউ হ্যাভ ইউজড মোস্ট অফেন অর ইউ আর ইউজিং রেগুলারলি। যেহেতু আমাকে একটা অবজেক্ট নিয়ে কথা বলতে বলা হয়েছে, সো আমি এখন কি চিন্তা করতে পারি, আমি যেহেতু মাইন্ড ম্যাপ করব, আমি চিন্তা করব খুব দ্রুত আমি কোন টপিকটাতে কথা বললে সহজে কথা বলতে পারবো এবং আমার সময় বাঁচবে, আমার সময় কিল হবে না। আই উইল নট কিলিং মাই টাইম। ওকে, সো আমি এখন যদি এই মুহূর্তে যদি আমাকে কথা বলতে বলা হয় সেক্ষেত্রে আমি বলবো যে আমি একটা অবজেক্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে দিস ইজ আ মার্কার, ইট ইজ অ্যান অবজেক্ট, আই উইল টক অ্যাবাউট দিস। এই মার্কার, আমি যেই অবজেক্ট বা যে টপিক আমি সেটাকে মাঝখানে সার্কেল করে লিখে নেব। মাইন্ড ম্যাপিং মেথডের মধ্যে 4টা কি পয়েন্ট রয়েছে, যে কি পয়েন্টগুলো মাথায় রেখে আপনি কিওয়ার্ড নোট ডাউন করলে অনায়াসে কথা বলতে পারবেন। আমাকে কোনো কিছু নিয়ে কথা বলতে বলা হলে অবজেক্ট বা পিপলের ক্ষেত্রে প্রথমত আমি চিন্তা করব এপিয়ারেন্স কি, ওই ব্যক্তিটা দেখতে কেমন বা এই বস্তুটা দেখতে কেমন, এটা হচ্ছে প্রথম কি পয়েন্ট। সেকেন্ড কি পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কোয়ালিটিস। এখন কোয়ালিটিস হচ্ছে একটা কম্বাইন্ড ওয়ার্ড। যদি পার্সন হয় সেক্ষেত্রে আমরা পার্সোনালিটিস চিন্তা করতে পারি, যদি অবজেক্ট হয় সেক্ষেত্রে আমরা ক্যারেক্টারিস্টিক্স চিন্তা করতে পারি। পার্সোনালিটিস এবং ক্যারেক্টারিস্টিক্স একসঙ্গে কোয়ালিটিস হিসেবে আমরা চিন্তা করতে পারি। তো এখন কোয়ালিটিস মানে কি? কোয়ালিটিস মানে হচ্ছে কোনো কিছুর বৈশিষ্ট্য কেমন। এরপরে যে কি পয়েন্টটা আমরা করব যে কোনো টপিকে কথা বলার জন্য, ওই কি পয়েন্টটা হচ্ছে মেমোরিজ। মেমোরিজ হচ্ছে স্মৃতি, এই অবজেক্টটা নিয়ে আমার কোনো স্মৃতি রয়েছে কিনা। চতুর্থ আমি যে কি পয়েন্ট নোট ডাউন করব সেটি হচ্ছে অনুভূতি। এখন আপনি যদি ক্লিয়ার না থাকেন সেক্ষেত্রে স্মৃতি এবং অনুভূতিকে আপনার কাছে এক মনে হতে পারে বা আপনি একটু গোলমাল পাকিয়ে ফেলতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে স্মৃতি মানে হচ্ছে যেটা আপনার অতীতে ঘটেছে বা আপনি যেটাকে মনে করে আনন্দ পান, ঠিক আছে, বা আপনার কষ্ট পান, যেটা আপনার সাথে ঘটে গিয়েছে আপনি এখন শুধু সেটাকে মনে করতে পারেন। আর অনুভূতি হচ্ছে যেটা প্রেজেন্ট, এই স্মৃতিটা নিয়ে এখন আপনার কি অনুভব হচ্ছে। আপনার সঙ্গে কোনো একটা কিছু ঘটেছে, আপনি আপনার বন্ধুর সাথে কোথাও ঘুরতে গিয়েছিলেন, সেটা হচ্ছে আপনার স্মৃতি। এখন এই স্মৃতিটাকে মনে করে এখন যেটা আপনার মনে হচ্ছে সেটা হচ্ছে বর্তমান অনুভূতি। তো স্মৃতি আর অনুভূতির
পার্থক্যটা আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা এই অবজেক্ট নিয়ে যে 4টা কি পয়েন্ট আমরা দেখলাম, অ্যাপিয়ারেন্স, কোয়ালিটিস, মেমোরিজ এবং ফিলিংস, এই 4টা কি পয়েন্টটাকে আমরা একদম মুখস্থ করে ফেলবো। এটা পৃথিবীর যেই কোনো টপিকের জন্যই আমার কিওয়ার্ড নোট ডাউন করতে আমাকে হেল্প করবে। তো অবজেক্ট এবং পিপল নিয়ে যদি টপিক আসে সেক্ষেত্রে আমরা ঠিক 1 2 3 4 এভাবে কি পয়েন্ট নোট ডাউন করব। আর যদি সিচুয়েশন অথবা অ্যাক্টিভিটির ক্ষেত্রে কোয়েশ্চেন আসে সেক্ষেত্রে আমরা মেমোরিজ এবং ফিলিংস দিয়ে স্টার্ট করব, দেন অ্যাপিয়ারেন্স এবং ক্যারেক্টারিস্টিক্সে যাব। বোঝা গেল? এই কলমটা নিয়ে অ্যাপিয়ারেন্স আমার ফার্স্ট অফ অল কি মাথায় আসে? এটা দেখতে কি মনে হয়? এটা একটা মার্কার যেটা হচ্ছে ব্লু কালার। ওকে, এটা ব্লু কালারড, এটার কালার কি? ব্লু। তো আমি এখান থেকে নোট ডাউন শুরু করলাম। এখন ব্লু কালারের পরে এটার অ্যাপিয়ারেন্স আমার কি মনে আসে? এটা সাইজ মনে আসতে পারে, মিডিয়াম সাইজ। 3 নম্বরে কি হতে পারে? এটা হচ্ছে টোটালি প্লাস্টিকের তৈরি, প্লাস্টিক ক্যাপ এবং বডি রয়েছে। আর একটা হতে পারে যে এটার মাথায় একটা স্মল টিপ রয়েছে, টিপ যেটা দিয়ে আমরা লিখি। সো আমি থার্ড ওয়ান লিখব যে হচ্ছে প্লাস্টিক ক্যাপ অ্যান্ড বডি। ফোর্থ হচ্ছে স্মুথ টিপ, স্মুথ টিপ। তাহলে আমার 4টা অ্যাপিয়ারেন্স লেখা হয়ে গিয়েছে। ফার্স্ট ওয়ান হচ্ছে ব্লু কালার, মিডিয়াম সাইজ, প্লাস্টিক ক্যাপ অ্যান্ড বডি, দেন হচ্ছে স্মুথ টিপ। এই যে 4টা আমি দেখে দেখে লিখলাম। এখন আমি যদি কোয়ালিটিস লিখি, বৈশিষ্ট্য লিখি, তাহলে আমি নিচের থেকে শুরু করি আমার বলার সুবিধার জন্য। প্রথমে কি মনে আসে? এই যে আমি এটা দিয়ে লিখছি, এটার বোল্ড ইঙ্ক রয়েছে, কালিটা খুব বোল্ড। বোল্ড ইঙ্ক দিয়ে কি হয়? বোল্ড ইঙ্ক দিয়ে ক্লিয়ারলি লেখা যায়। সো আমরা লিখতে পারি রাইটস ক্লিয়ারলি, রাইটস ক্লিয়ারলি। থার্ড কি লেখা যায়? যেহেতু বোল্ড ইঙ্ক আছে, ক্লিয়ারলি লেখা যায়, সেহেতু দূর থেকে দেখা যায়। এটার আরেকটা বৈশিষ্ট্য হতে পারে যে এই কলম দিয়ে লিখলে দূর থেকে দেখা যায়। রিড ফ্রম ডিস্টেন্স, রিড ফ্রম ডিস্টেন্স। আর কি লেখা যায়? আর লেখা যেতে পারে এটা দিয়ে লেখার পরে এটা খুব সহজভাবে মুছে ফেলা যায়, ক্যান বি ইরেজড ইজিলি। তাহলে আমার 4টা অ্যাপিয়ারেন্স শেষ, 4টা কোয়ালিটিস শেষ। আমি 4টা কোয়ালিটিস লিখলাম। ইট হ্যাজ বোল্ড ইঙ্ক, রাইটস ক্লিয়ারলি, রিড ফ্রম ডিস্টেন্স, ইরেজ ইজিলি। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করুন যে আমি কিন্তু কিওয়ার্ড লিখছি না, আমি কি ফ্রেজ লিখছি। সো আপনি যদি কোনো কিছুর জন্য কিওয়ার্ড লিখেন, ওয়ার্ড বলতে শুধু যদি আপনি সিঙ্গেল ওয়ার্ড লিখেন সেক্ষেত্রে কথা বলতে গেলে আপনার মামলিং হতে পারে, আপনি কিছুটা জড়তায় পড়ে যাবেন, বা আপনি কিওয়ার্ডটা দিয়ে আসলে কি বোঝাতে চেয়েছেন আপনি সেটা ভুলে যাবেন। বা হতে পারে এক্সাম প্রেশারে আমরা মক টেস্ট দিলে সাধারণত যে স্কোরটা পাই ফাইনাল এক্সামে কিন্তু সেই স্কোরটা আসে না। সো এই না আসার কারণ হচ্ছে আমাদের মেন্টাল ফ্রাস্ট্রেশন, বা হচ্ছে আমরা যে মেন্টালি ফ্যাটিগ হয়ে যাই এক্সামের আগে, বা এক্সাম প্রেশার থাকে, এক্সাম কন্ডিশন থাকে, রুম এনভায়রনমেন্ট থাকে, অনেক কিছুর কারণে আমরা প্রেশারাইজড হয়ে কি হয় আমাদের যে আউটপুট সেটা খারাপ হয়ে যায়। সো আপনি সবসময় কিওয়ার্ড নোট ডাউন করার সময় আপনি ফ্রেজ লিখবেন, নট এ সিঙ্গেল ওয়ার্ড। ইউ শুড হ্যাভ টু রাইট আ ফ্রেজ। বিশেষ করে রাইটিং টাস্ক 2 এর ক্ষেত্রে আমি যখন ব্রেন স্টর্মিং করি সেক্ষেত্রে আমি কিন্তু কি ফ্রেজ লিখি, কি ওয়ার্ড লিখি না। একইভাবে আমি যখন স্পিকিংয়ের জন্য মাইন্ড ম্যাপিং মেথড ফলো করি তখন কিন্তু আমি কি ফ্রেজ লিখি আপনি খেয়াল করলে দেখবেন আমি একটা সিঙ্গেল ওয়ার্ডও লিখি নাই। সো আপনি মেমোরির ক্ষেত্রে বলতে পারেন ফার্স্ট অফ অল যে আপনি ডেইলি নোট নিতে ইউজ করেছেন। আমি তো শুরুতে বলেছি মেমোরি যখন আপনি বলবেন তখন এটা পাস্ট টেন্সেই হবে। মাথায় রাখতে হবে আপনার টেন্সটা যেন ঠিক থাকে। ইউজড ইন টেকিং ডেইলি নোটস অর ইউজড ডিউরিং আইএলটিএস প্রিপারেশন। আপনি আপনার স্টুডেন্টদেরকে পড়িয়েছেন এই মার্কার পেন ইউজ করে, আপনি আপনার লেসনটাকে এক্সপ্লেইন করেছেন, এক্সপ্লেইনড মাই লেসনস। এবার আমার মেমোরি কি ফ্রেজ নোট ডাউন করা হয়ে গিয়েছে। এবার লাস্টলি আমি ফিলিংস নোট ডাউন করব। এখন ফিলিংস নিয়ে যদি আপনাকে লিখতে হয় শুরুতে আপনার মাথায় কি আসছে? কিছু কি মনে আসছে? এই কলম দিয়ে যখন এতগুলা বর্ণনা করলাম তাহলে কি আপনার একবারও মনে হয় না যে এটা ইউজ করতে কমফোর্টেবল, এটা টিচিংয়ের জন্য কনফিডেন্টলি আপনি ইউজ করতে পারবেন, কমফোর্টেবলি ইউজ করতে পারবেন? আমি ফার্স্ট ওয়ান লিখছি কমফোর্টেবল টু ইউজ। সেকেন্ড হচ্ছে যখন আমি টিচিং করাই তখন আমাকে কনফিডেন্স দেয়, কনফিডেন্স ডিউরিং টিচিং।
আপনি লিখতে পারেন যে এটা একটা কনভেনিয়েন্ট বা ইম্পর্টেন্ট টুল যেটা আপনাকে প্রফেশনাল ফিল করায়, বা আপনার ফিলিংসটা হতে পারে এরকম যে এই কলমটা সিম্পল, এলিগ্যান্ট বাট প্রফেশনাল এবং ইম্পর্টেন্ট টুল। সো আমি লিখছি এটা হচ্ছে এলিগ্যান্ট, প্রফেশনাল অ্যান্ড দেন convenient tool or useful for teaching. Alright, so আমার এই অবজেক্টটা নিয়ে এই 4টা কি পয়েন্ট মাথায় রেখে কি ফ্রেজ নোট ডাউন করা শেষ। এখন আপনি যদি বিগিনার হয়ে থাকেন, আপনার কাছে অনেক জটিল মনে হবে মাত্র 1 মিনিট সময়ে কিভাবে আমি এতগুলো কি ফ্রেজ, শুধু ওয়ার্ড না, কিভাবে কি ফ্রেজ নোট ডাউন করছি। তো আমি যখন শুরুতে করেছিলাম তখন আমি কি ফ্রেজ করিনি, আমি কিওয়ার্ড দিয়ে শুরু করেছিলাম। এবং আপনি যখন বিগিনার হন তখন আপনি 2টার বেশি বা 3টার বেশি প্রত্যেকটা প্যারামিটারের জন্য কিওয়ার্ড নোট ডাউন করতে সময় পাবেন না, কারণ আপনার থিঙ্কিং লেভেলটা তখন প্রো লেভেলের থাকবে না। আপনার থিঙ্কিং লেভেলটা অ্যাডভান্স লেভেলের যখন হবে, আপনার যখন অনেক বেশি ভোকাবুলারি আপনার মাথায় ঘুরবে, যে কোনো টপিকের উপর আপনার ভোকাবুলারি কমন পড়ে যাবে, তখন গিয়ে আপনি খুব দ্রুত নোট ডাউন করতে পারবেন। তো এটা কিন্তু 2-1 দিনে হবে না, এটা আপনাকে ধীরে ধীরে করতে হবে। আমরা যখন আইএলটিএস স্পিকিং প্র্যাকটিস করতে যাই, আমরা কি করি, বিভিন্ন গ্রুপে যোগ হয়ে আমরা অমুক তমুকের সঙ্গে ওই যে প্র্যাকটিস করব, পার্সোনাল যে টকিংগুলো সেগুলো শুরু করি। হচ্ছে আমি কি খেয়েছি, আমি কি করেছি, আমার নাম কি, আমার হবি কি, আমার প্রফেশন কি, আমি কি পড়াশোনা করেছি, আমি আমার নিজের সম্পর্কে একটু ইন্ট্রোডিউস করি। এই যে এ জাতীয় কথাগুলা প্রত্যেকটা মানুষের সঙ্গে আপনি শুধু ঘুরে ফিরে এগুলাই বলেন, আপনি কিন্তু কাজের কাজ প্র্যাকটিস কিন্তু করেন না। এছাড়া আপনি প্র্যাকটিস করে আপনি কিওয়ার্ড নোট ডাউন করে আপনি 2 মিনিট কথা বলার প্র্যাকটিস করেন না। আপনি আপনার ভুলগুলাকে ধরেন না, বা আপনি 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 নিজে জানেনই না যে আপনার ভুলগুলা কোথায়, আপনি ভুলগুলা থেকে শুধরাবেন কিভাবে, আপনি ভুলই জানেন না। ভুল জানতে হলে আপনাকে কিওয়ার্ড নোট ডাউন করতে হবে, সকল ধরনের টপিকে কথা বলতে হবে। প্রথমে আপনি আনটাইম প্র্যাকটিস করতে পারেন, পরবর্তীতে কিছুদিন করার পরে আপনি টাইম প্র্যাকটিস শুরু করতে পারেন। এরপর আপনি যখন কথা বলা আপনার মধ্যে চলে আসবে, তখন গিয়ে কোথায় ভুল হয়, কোথায় আপনার কি বাদ পড়ে, কোথায় ইডিওমেটিক এক্সপ্রেশন দরকার হয়, কোথায় আপনার গ্রামাটিক্যাল ভুল হতে পারে, কোয়ারেন্স কোয়েশন বজায় থাকে কিনা, ভোকাবুলারি আপনার সঠিকভাবে প্রয়োগ হয় কিনা, আপনার কনটেক্সট অনুযায়ী আপনি ভোকাবুলারি ইউজ করতে পারছেন কিনা। তো এই জিনিসগুলো আপনাকে কিন্তু 2-1 দিনে আপনি এটা আর্ন করতে পারবেন না। আপনাকে এটা প্র্যাকটিসের মাধ্যমে ধীরে ধীরে একটু একটু করে এগোতে হবে। মেয়োনেজ তৈরি করতে দেখেছেন কখনো? মেয়োনেজ কিভাবে তৈরি করে? মেয়োনেজ যখন তৈরি করে তখন কিন্তু ওই ওয়েলটা যখন দেয়া হয় তখন কিন্তু ফোঁটায় ফোঁটায় দেয়া হয়, ওয়েলটা কিন্তু একসঙ্গে পুরো আপনার ব্লেন্ডারে বা হচ্ছে ওই মিশ্রণে দিয়ে দেয়া হয় না। এই যে ফোঁটায় ফোঁটায় ধীরে ধীরে দেয়া হয় আর ব্লেন্ডিং করতে থাকা হয়, এখান থেকেই কিন্তু মেয়োনেজটার টেস্টটা বাড়ে, মেয়োনেজটার টেক্সচারটা সুন্দর হয়। তো আপনার সব কিছু এরকমই, আপনি ধীরে ধীরে একদিন হচ্ছে 2টা নতুন যে কোনো টপিকের নতুন 2টা ভোকাবুলারি শিখলেন, আরেকদিন একটা নতুন গ্রামার রুলস শিখলেন, আরেকদিন শিখলেন যে কনটেক্সট অনুযায়ী কিভাবে আপনি কথা বলবেন। এই যে এভাবে ধীরে ধীরে একটু একটু করে আপনাকে শিখতে হবে। বা আপনি একটা ইডিওমেটিক এক্সপ্রেশন মুখস্থ করলেন, ওইটাকে প্রয়োগ করলেন, শুধু যে আপনি লিস্ট ধরে মুখস্থ করবেন সেটাও কিন্তু না, আপনাকে ইউজ করা জানতে হবে। অলরাইট, সো এই যে ব্যাপারগুলো 2-1 দিনে হবে না, আপনাকে এটার জন্য লেগে পড়তে হবে এবং এফেক্টিভ ওয়েতে প্র্যাকটিস করতে হবে। পারফেক্ট ওয়েতে যদি আপনি প্র্যাকটিস না করতে পারেন তাহলে কিন্তু আপনার সময় যাবে, 1 বার 2 বার 3 বার 4 বার পরীক্ষা দেবেন, টাকা খরচ হবে, কিন্তু কাজের কাজ কিছু হবে না। মাঝখানে আপনার ডিপ্রেশন কাজ করবে, আপনি ট্রমাটাইজড হয়ে যাবেন, আপনার মেন্টালি ফ্যাটিক কাজ করবে। সো এই জিনিসগুলোকে ওভারকাম করার জন্য বা এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য আপনাকে একটা পারফেক্ট প্ল্যান অনুযায়ী অর্গানাইজড ওয়েতে, স্ট্রাকচার্ড ওয়েতে প্র্যাকটিস করতে হবে এবং টাইমকে ভ্যালু দিতে হবে, ডিসিপ্লিনড হতে হবে। অলরাইট, সো জ্ঞানের কথা অনেক বলা হয়ে গেল, এবার চলুন আমরা আমাদের যেই মাইন্ড ম্যাপিং মেথডে কিভাবে কথা বলবো সেখানে ফিরে যাই। আপনি যখন শুরুতে মাইন্ড ম্যাপিং মেথড ফলো করে কি ফ্রেজ বা কিওয়ার্ড লিখবেন, আপনি 2টা করে লিখতে পারেন। অ্যাপিয়ারেন্সের জন্য 2টা, কোয়ালিটিজের জন্য 2টা, মেমোরিজের জন্য 2টা এবং ফিলিংসের জন্য 2টা। বাস হয়ে গেল, আপনার 2টা করে 4 দ্বিগুণে 8টা হয়ে গেল। এই 8টা ওয়ার্ডকে ইউজ করে বা 8টা ফ্রেজকে ইউজ করে আপনি বাক্য তৈরি করেন। দেখেন আপনি 2 মিনিটে কতটুকু পারেন।
এখানে আরেকটা বোনাস টিপ বলে রাখা ভালো, যেটা হচ্ছে আপনি যে মাইন্ড ম্যাপিং করলেন, এই মাইন্ড ম্যাপিং করে আপনি যখন আইএলটিএস কিউ কার্ড বর্ণনা করতে যাবেন তখন অবশ্যই আপনি কথা বলার সময় আপনাকে কানেক্টরস বা লিঙ্কার্স ইউজ করতে হবে। আপনি যদি না জানেন কানেক্টরস বা লিঙ্কার্স কি, তাহলে অবশ্যই আপনাকে এটা জানতে হবে। কানেক্টরস বা লিঙ্কার্স আপনার লেখা অথবা কথার মধ্যে কোহেরেন্ট বাড়ায়, কোহেশন বজায় রাখে। একটা লেখার সঙ্গে আরেকটা লেখা বা একটা পড়ার সঙ্গে, একটা কথার সঙ্গে আরেকটা কথার যে ধারাবাহিকতা, যে একটা স্ট্রাকচার, এটা মেনটেন করে। ঠিক আছে, এখন এই লিঙ্কার্সগুলা আপনাকে জানতে হবে। প্রথমে কোন লিঙ্কার্সগুলা কথার শুরুতে আপনি ব্যবহার করতে পারবেন, মাঝখানে কোন লিঙ্কার্সগুলা ব্যবহার করতে হয়, এবং আপনি যখন কোনো কিছু বাড়তি কথা বলবেন তখন কোন লিঙ্কার্স ইউজ করতে হয়, শেষে আপনি যখন এন্ডিং টানবেন তখন কোন লিঙ্কার্স ইউজ করতে হয় বা কানেক্টরস ইউজ করতে হয়, এই জিনিসগুলা আপনাকে জানতে হবে। এবং কথা বলার সময় আপনাকে খুব সুন্দরভাবে ওই লিঙ্কার্সগুলোকে প্রয়োগ করে আপনাকে এই কথা বলা কমপ্লিট করতে হবে। আপনি কিন্তু এইখানে যে মাইন্ড ম্যাপ করেছেন এই শব্দগুলোকে আপনি ছাড়া ছাড়া যদি বলেন তাহলে আপনি কোহেরেন্স এবং কোহেশনে নাম্বার পাবেন না। আপনাদেরকে আমি মাইন্ড ম্যাপ ইউজ করে যে নোট ডাউন করেছি সেই পদ্ধতিতে আইএলটিএস কিউ কার্ডের অ্যান্সার করা শেখাই। To begin with, I'd like to talk about a markup pen that I use regularly or I've used most often. First of all, when in terms of its appearance, it is blue colored, medium sized whiteboard marker. Usually, it has plastic body and cap as well as a smooth tip. Secondly, when comes to its qualities, it writes clearly because the ink is bold, which makes it easy to read from distance. In addition, it can be erased easily. Furthermore, I'd like to talk about my memories related to it. I often used this marker while taking my daily notes, and I also used it during my IELTS preparation. Also, I used this marker pen while teaching my lessons to my students. After that, to express my feelings honestly, I feel very comfortable to use it and confident during teaching. Moreover, this is an elegant, professional whiteboard marker that is useful for teaching. So, finally, whenever I think of any object that I have used most often or regularly, always this marker pen pops up in my mind. এখানে আপনি এই কথাটা আমি কেন বললাম, ওই যে আমি লিঙ্কার্স যোগ করে করে কথা বললাম, তারপরে আমি একটা ইডিওমেটিক এক্সপ্রেশন দিলাম। এই পপস আপ ইন মাই মাইন্ড, এই ইডিওমেটিক এক্সপ্রেশনটা আপনি সকল ধরনের টপিকে ব্যবহার করতে পারবেন। কিভাবে? যে টপিকটা নিয়ে আপনাকে কথা বলতে বলা হবে ওই টপিকটাকে আপনি এনে রিস্টেট করবেন। এরকম যে যখনই আমি কোনো অবজেক্ট নিয়ে চিন্তা করি সব সময় এই মার্কার পেনটা আমার মাথায় পপ আপ করতে থাকে। পপ আপ মানে কি? পপ আপ মানে তো জানেন, বারবার যেটা আসতে থাকে। ঠিক আছে, তো যখন কোনো ব্যক্তির কথা বলা হবে, যে যখনই কোনো ব্যক্তি সম্পর্কে আমাকে বলা হয় তখনই আমার ওই টিচার বা আমার বাবার কথা বারবার আমার মাথায় পপ আপ করতে থাকে। এইভাবে আপনি যে কোনো ঘটনা বা আপনি কোথাও ঘুরতে গিয়েছেন, যখনই আপনার লাইফের কোনো ভালো অনুভূতি নিয়ে আপনি কথা বলতে যান তখনই আপনার ওই দিনের ওই জায়গার ঘোরার অনুভূতিটা আপনার মাথায় পপ আপ করতে থাকে। এইভাবে আপনি পপ আপ শব্দটাকে ইডিওমেটিক ওয়েতে আপনি ফাইনালি ইউজ করতে পারেন। সো এইভাবে আপনি কিন্তু আপনার আইএলটিএস কিউ কার্ড প্র্যাকটিস করলে আপনি আর কখনোই ব্ল্যাঙ্ক ফিল করবেন না, আপনি হারিয়ে যাবেন না। আপনি জানবেন, আপনি অর্গানাইজড স্ট্রাকচার্ড থাকবেন, আপনি জানবেন আপনি এক্সাম হলে গিয়ে কি বলতে হবে, অথবা যে কোনো কেউ আপনাকে যখন হুট করে কোনো একটা টপিকে কথা বলতে বলবে তখন কিন্তু আপনাকে যদি কোনো কোয়েশ্চেন না করা হয়, যে কোনো একটা টপিকে যদি বলা হয় যে এটা নিয়ে আপনি কিছু একটা বলেন, তো আপনি কি বলবেন? আপনি এই
এই 4টা কি পয়েন্ট যদি মাথায় রাখেন, এই 4টা কি পয়েন্টকে আপনি একটা করে যদি কিওয়ার্ড মাথায় রেখে আপনি সেন্টেন্স বানিয়ে বলতে পারেন, সাথে একটা দুটা লিঙ্কার্স ইউজ করতে পারেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। প্রথম দিকে আমি বলছি না যে অনেকগুলা কি ফ্রেজ নেন, প্রথম দিকে আপনি কিওয়ার্ড নেন, একটা দুটা করে নেন, এরপর প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ আপনি যখন একটু ভালো স্কোর গেইন করবেন বা আপনি মক দিলে ভালো পাবেন, ভালো কনফিডেন্স আপনার তৈরি হবে, আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ধীরে ধীরে কি ফ্রেজগুলোকে বা কিওয়ার্ডগুলোকে বাড়াতে পারেন। তো এটা আপনার আইএলটিএস কিউ কার্ডে আপনাকে খুব সুন্দরভাবে, সাবলীলভাবে, সহজভাবে আপনাকে আত্মপ্রত্যয়ের সঙ্গে কথা বলতে যেমন সাহায্য করবে, তেমন আপনাকে পাবলিক স্পিকিং বা যে কোনো টপিকের উপর আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে আপনাকে সাহায্য করবে। বা যারা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করেন তারা কিন্তু এইভাবেই প্র্যাকটিস করতে পারেন। সো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ইফ ইউ ডু লাইক মাই ভিডিও অর ইফ ইউ থিঙ্ক দ্যাট ইট উইল help you in any way, then follow my page and subscribe my channel. Also, don't forget to share your feelings or share your thoughts with your friends and family. Don't forget to comment below next which topic you want to know from me. All right, practice English regularly, practice your speaking regularly, because consistency is key and language learning takes time. See you soon in another lesson. Till then, take care. Allah Hafiz.